আমাদের সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে বাসা বদল। লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি কলকাতার প্রকাশনা সংস্থা পত্রভারতীর কর্ণধার এবং কিশোর সাহিত্য পত্রিকা কিশোর ভারতীর সম্পাদক। তিনি কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গ্রন্থতালিকা ভৌতিক অলৌকিক, মৃত্যুকে আমি দেখেছি, অনন্তবাবু কোথায়, নীল কাঁকড়া রহস্য ইত্যাদি। তার পুরস্কারের তালিকা: অমৃতকমল পদক, রাষ্ট্রপতি পুরস্কার 2007 সালে শিশু ও কিশোর সাহিত্যে অবদানের জন্য, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংবর্ধনা 2009 সালে কিশোর ভারতী পত্রিকা সম্পাদনার জন্য। বাসাবদল গল্পটি ভৌতিক অলৌকিক গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে। সামগ্রিক পরিচালনা রনিতা দেবনাথ ও সৌম্যশ্রী সেনগুপ্ত। সূত্রধর ঋষিতা দেবনাথ। বিভিন্ন চরিত্রে বুবাই সাহা, কাকলি দেবনাথ, আরশি দাস, প্রশান্ত নালুই, রনিতা দেবনাথ। সম্পাদক সৌম্যশ্রী সেনগুপ্ত। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। একতলা বাংলো বাড়ি, সামনে দিয়ে পাকা রাস্তা চলে গেছে বাজারের দিকে। পিছনে এক ফালি জমিতে কয়েকটি কাঁঠাল, আম, জাম ও নিম গাছ, আগাছা ঝোপঝাড়, প্রায় ডোবার মতো ছোট একটা পুকুর, পাশে কুয়ো, পাঁচিলের ওপারে ধুধু ধান ক্ষেত। শ্যামলী দেবী ঘুরে ঘুরে দেখছিলেন, ভালো লাগছিল। এই কোয়ার্টারটা শহরের বাইরে, শান্ত পরিবেশ, হই হট্টগোল নেই। উটকল লোক যখন তখন উপদ্রব করবে না। অনেক দিনের শখ বাগান করা, ফুল বাগান, এবার স্বাদ মিটবে। তবে সে আর কতদিন, বড়জোর 2-3 বছর, তারপরেই তো হেথা নয় অন্য কোনো খানে। ফের বাক্সপ্যাটরা গুছিয়ে নতুন ঠিকানা। পুলিশ তো নয়, ভবঘুরে জীবন। আজকের দিনটা তো তেমন। সেই সকাল থেকে চলেছে গুছিয়ে ফেলার কাজ। মালপত্র কালকেই এসে গেছিল। পৌঁছাবার পর থেকে মুখ তোলার ফুরসত পাননি। তবু বহুদিনের পুরনো হাবিলদার সুবোধ ছিল, হাতে হাতে এগিয়ে দিয়েছে। কর্তার এসব কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। গাড়ি থেকে মা মেয়েকে নামিয়ে দিয়ে সোজা অফিস। থানার চার্জ বুঝে নিতে হবে। সবচেয়ে ক্ষতি হয় দোলার লেখাপড়ার। মেয়েটা বুদ্ধিমতী, লেখাপড়ায় মন আছে, হলে হবে। বাবার চাকরির কল্যাণে বেচারি একটু থিতু হতে পারে না। 2 বছর কি হলো না, পুরনো স্কুল, বন্ধুদের ছেড়ে নতুন স্কুল, নতুন পরিবেশ, ভালো মাস্টারও পাওয়া যায় না সব জায়গায়। কোথাও শহুরে পরিবেশ, কোথাও আবার গণ্ডগ্রাম। ভাবতেই রাজ্যের চিন্তা ঢুকে এলো মাথায়। এই নিশিগঞ্জ কেমন হবে? ভালো স্কুল মাস্টার পাওয়া যাবে তো? তাছাড়া একজন সবসময় কাজের মেয়ে লাগবে। কাল সুবোধ এলে ওকে খোঁজ খবর নিতে পাঠাতে হবে। মা, তুমি কোথায়? দোলনের ডাকে শ্যামলী দেবীর ঘোর কেটে গেল। তাই তো, মেয়েটা একেবারে একলা আছে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। যাই বলে শ্যামলী দ্রুত বাড়ির সামনের দিকে ঘুরলেন। না, দোলন একা নেই। একজন মহিলার সাথে হেসে হেসে কথা বলছে। ওকে দেখে হাত নেড়ে ডাকল। ভদ্রমহিলা একগাল হেসে বললেন, আসুন, আমার নাম মলিনা। খবর পেয়ে আলাপ করতে চলে এলুম। খুব ভালো করেছেন। আমি শ্যামলী। আসুন, ভেতরে আসুন। মহিলাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেছে। মোটেই আর 5 জন গ্রামের বউ মেয়েদের মতো নয়। সুশ্রী, ছিপছিপে চেহারা, কথাবার্তা ভাবভঙ্গিতে রুচির পালিশ রয়েছে। বাইরের ঘরে চেয়ারে বসতে বসতে শ্যামলী বললেন, চা খাবেন তো? একটু চা করি? আপনি ব্যস্ত হবেন না,
আমার চায়ের অভ্যাস নেই। আপনি বসুন, একটু কথা বলি। এই পাড়াদেশে দুটো মনের কথা বলার লোকই পাই না। আপনাকে পেয়ে যে কি আনন্দ হচ্ছে। আমারও। এক্কেবারে ঠিক কথা বলেছেন দিদি। বেশিরভাগ জায়গায় তো সময় কাটতে চায় না। কি করি, ঘরদোরের কাজকর্ম সেরে বই নিয়ে বসে যাই। আমার মেয়েও লক্ষ্মী, স্কুল থেকে ফিরে একা একা বেচারি ঘুরে বেড়ায়, নয়তো পুতুল খেলে। তেমন বন্ধু পেলে তো। তবু এখানে আপনাকে আহ, কাছেই থাকেন বুঝি, কোয়ার্টারে? হ্যাঁ, অনেক দিন একা একা। মাঝে মাঝে দম আটকে আসে, কিন্তু উপায় নেই। যতদিন না উপরওয়ালার নোটিশ আসছে, পড়ে তো থাকতেই হবে। আপনার ছেলে মেয়ে? আপনারই মতো একটাই মেয়ে। তাই? হে মা, ওকে নিয়ে এলেন না কেন? দোলার সঙ্গে খেলতো, ওর বন্ধু হতো। বড় বুঝি? না না, প্রায় ওরই বয়সী। একটু চুপচাপ গোছের, কারোর সঙ্গে বিশেষ মিশতে চায় না। দেখি, কালকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আনবেন। এক কাজ করুন না, স্কুল থেকে ফিরলে একটু আগে আগে পাঠিয়ে দিন। আপনি হাতের কাজ সেরে পরে আসুন। বাচ্চারা মনের মতো সঙ্গী পেলে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে উঠি। হ্যাঁ, আর একটু বসুন, এই তো এলেন। আম, দিদি, আপনার কর্তা কোথায় আছেন? আমার কর্তা, উনি তো পুলিশে আছেন। পুলিশে? বাবা, কি মিল আমাদের! এই থানায়? না না, উনি আগে ছিলেন, এখন। বদলি হয়ে গেছেন, তাই না? নতুন জায়গায় বাসা পাননি, আপনাদের নিয়ে যেতে পারছেন না। হুম, বড় সাহেবরা দুমদাম বদলির অর্ডারে সই করে দেয়, একবার ফিরেও দেখে না অফিসারদের সুবিধে অসুবিধে। ওদের আর কি বলুন। কি বলবো দিদি, এইসব যন্ত্রণায় আমার তো পুলিশের চাকরি দেখে দেখে ঘেন্না ধরে গেল। বাইরে থেকে লোকে ভাবে কত বড় চাকরি, কত টাকা, কত ক্ষমতা। যা বলেছেন, আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেল। বলতে বলতে হঠাৎ মলিনার গলা ধরে এলো। মুখে আঁচল চাপা দিয়ে বাইরের দিকে মুখ ফেরালেন। শ্যামলী অপ্রস্তুত, হয়তো না জেনে মলিনার কোনো গোপন ব্যথা ছুঁয়ে ফেলেছেন। মলিনা উঠে দাঁড়ালেন, চোখ ছলছল করছে। বললেন, আর যাই, কাল সময় পেলে চলে আসবো। নিশ্চয়ই, আমি অপেক্ষা করে থাকবো, যত তাড়াতাড়ি পারেন। আর মেয়েকে বলবেন যখন খুশি চলে আসতে। কথায় কথায় কেউ খেয়াল করেননি। সন্ধে পার হয়ে গেছে, বাইরে অন্ধকার, ঝিঝি ডাকছে, জোনাকি উঠছে। বাইরের গ্রিল গেটে আলতো শব্দ হলো। মলিনার শরীর মিশে গেল অন্ধকারে। এ কি গো, সারা বাড়ি যে অন্ধকার, আলো জ্বালাওনি? টুপিটা হাতে নিয়ে ঢুকতে ঢুকতে বললেন অমিয়নাথ চৌধুরী। জ্বালাচ্ছি বাবা, জ্বালাচ্ছি। শ্যামলী আফসোসের সুরে বললেন, ইস, একটু আগে এলেই দেখা হয়ে যেত। খুব মিশুকে মহিলা, এইমাত্র গেলেন। দুজনের সুখ দুঃখের কথা বলতে বলতে সব ভুলে গেছি। কথা বলার তো লোক পাই না। তোমার আর কি, সারাদিন লোকজন নিয়ে হইচই করছো, ধমকাচ্ছ, চোর ডাকাত ঠ্যাঙাচ্ছ। আমার যে কিভাবে সময় কাটে। ওহো, আবার সেই একই। আবার ফাটা রেকর্ড বাজাতে শুরু করলে তো। এই, কার সাথে কথা বলছো? আর কেই বা এসেছিলেন? মলিনা, ভারী ভালো মেয়ে, আমারই বয়সী হবে। আমাদের মতন একটাই মেয়ে, বললো তো দোলারই বয়সী। বাহ, তবে আর কি, মা মেয়ে দুজনেই সঙ্গী পেয়ে গেলে। এই এলাকারই কি বাসিন্দা নাকি? না গো, সেও ভারী ইন্টারেস্টিং। সেখানেও আমাদের মিল। পুলিশ ফ্যামিলি। কর্তা এই থানাতে আগে ছিলেন, বদলি হয়ে গেছে।
বাসা পেলে বউ বাচ্চাকে নিয়ে যাবেন। এই থানাতেই ছিলেন? কি নাম? এ হে, শ্যামলী জিভ কেটে বললেন, দেখেছ, কথায় কথায় ওর কর্তার নামটা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। তুমি নিশ্চয়ই চিনবে, কাল ঠিক চেনে নেব। চা করি? হ্যাঁ করো, আমি বরং গায়ে জল ঢেলে আসছি। এই শোনো, সঙ্গে মুড়ি টুড়ি থাকলেও দিও। পেটে না ছুঁচোয় ডন মারছে, আজ একেবারেই টিফিন করার সময়টা পাইনি। বলো কি গো, এত কাজের চাপ? চাপ মানে? বাপরে বাপ, পুরো ডিস্টার্বেড এরিয়া। গোলমাল তো লেগেই আছে, জমি জমার গোলমাল, তার উপর ডাকাতি। কালকে রাতে নাকি দু জায়গায় দুটো মেজর ডাকাতিও হয়েছে। একাধিক গ্যাং নাকি এখানে অপারেট করছে। সাদি কি আর এখানে আমাকে বড় সাহেব ঠেলেছেন? বলতে বলতে অমিয়বাবু শোবার ঘরে ঢুকে পড়লেন। বললেন, এই দেখো, মেয়ে যে একেবারে ঘুমিয়ে কাঁদা। বাবিসোনা, ও বাবিসোনা, ওঠো ওঠো, উঠে পড়ো। এরপরে রাতে আর কিন্তু ঘুম আসবে না, কাল তোমাকে আবার স্কুলে নিয়ে যাব। শ্যামলী দেবী দুপুরে রান্না করছিলেন। একটু অবাক হয়ে তাকালেন মেয়ের দিকে। বাবার সঙ্গে গেছিল নিশিগঞ্জ গার্লস স্কুলে ভর্তি হতে। একটু আগেই অমিয়বাবু নামিয়ে দিয়ে গেছেন। মা মা, একটু আটা দাও তো। আটা? আটা দিয়ে কি করবি? গোল্লা পাকাবো। গোল্লা? হ্যাঁ, গোল্লা ছোট ছোট আটার গুলি। মাছের টোপ হবে, বড়শিতে গেঁথে মাছ ধরবো। মাছ ধরবি? কোথায় রে? কেন, আমাদের এই পুকুরে। ওই ডোবায়? ধর, ওতে মাছ আছে নাকি? তোর যেমন বুদ্ধি। হ্যাঁ মা, আছে, তুমি দাও তো। দিচ্ছি বাবা, দিচ্ছি। কিন্তু ছিপ বড়শি পাবি কোথায়? বাবা কিনে দিয়েছে বুঝি? না না, কিছু কিনতে হয়নি, এখানেই ছিল, তাড়াতাড়ি দাও। দোলনের আর তর সইছে না, উৎসাহে চোখ দুটো জল করছে। শ্যামলী বাটিতে এক মুঠো আটা ঢেলে দিলেন। দোলন এক ছুটে গেল বাড়ির পিছন দিকে। এখানে ছিপ বড়শি পেল কোত্থেকে? অমিয়বাবুর তো কোনো গালে মাছ ধরার বাতিক ছিল না। এই কোয়ার্টারে আগে থেকেই ছিল, খুঁজে পেয়েছে। হয়তো আগে যারা থাকতেন তাদের ফেলে দেওয়া জিনিস। তরকারি কড়াই থেকে বাটিতে নামিয়ে নিয়ে স্টোভ নেভালেন শ্যামলী দেবী। হাত মুছে বেরিয়ে এলেন। ওই তো, দোলন চুপ করে ডোবার ধারে বসে আছে, ছিপ ফেলে। পাশে একটা কাগজের উপর আটার ছোট ছোট গুলি পাকানো। আশ্চর্য, পাশে একটা চকচকে পুঁটি মাছও শুয়ে আছে। দোলা এর মধ্যে মাছ ধরতেও শিখে গেছে। মেয়ের পিছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন শ্যামলী দেবী। ছিপের ফাতনা কাঁপছে তীর তীর করে, একবার টুক করে সোজা হচ্ছে, আবার ভেসে উঠছে। দোলা ফিসফিস করে বলছে, এ লিলি, কি করবো? টানবো? কি রে, কথা বলছিস না কেন? টানবো? কি রে, বল। আচ্ছা। ছিপ ধরে সজোরে টান দেয় দোলা। শূন্যে পাক খেয়ে সুতো ফাতনা ছিটকে আসে ডাঙায়। বড়শিতে গেঁথে আছে আর একটা পুঁটি ছটফট করছে। আর তখনই মাকে দেখতে পেয়ে গেল দোলা, আনন্দে চনমন করছে। তুমি দেখলে মা, দেখলে? এর মধ্যেই দুটো মাছ ধরে ফেলেছি। এই পুকুরে অনেক মাছ আছে। লিলিকে তুমি দেখেছো? লিলি? আমিই তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম তোর পিছনে। সে তো দেখেছি, ওইখানে লিলিও ছিল। লিলিকে দেখোনি? বলছো কি? লিলি তো আমাকে সব শিখিয়ে দিয়েছে, কিভাবে টোপ পড়াতে হয়, ছিপ ফেলতে হয়, ফাতনা নড়লে ছিপে টান মারতে হয়, সব বললো। মাছ ধরার সময় কথা বলতে নেই, জলের মধ্যে শব্দ হয়, মাছ পালিয়ে যায়। ছোট ঘরটার থেকে ছিপ খুঁজে দিল, কুলুসির উপর রাখা ছিল। আমি পেরে আনলাম। ও এই বাড়ির সব চেনে। লিলিটা কে সেটা বলবি তো? যে স্কুলে গেলি ওখানে পড়ে? আজ আলাপ হলো বুঝি? ধ্যাৎ, তুমি না মা, লিলিকে চিনতে পারছো না? ওই যে মলিনা কাকিমার মেয়ে। মলিনার মেয়ে? দেখো কাণ্ড, সে এসে গেছে, তোর সঙ্গে ভাবও হয়ে গেছে। ভালো, খুব ভালো। তা আমায় দেখে লজ্জা পেয়ে লুকোলো বুঝি? খুব দুষ্ট তো। দেখ দেখ, ধরে নিয়ে ওকে। দোলা ছিপ টিপ ফেলে ছুটল।
শ্যামলী খুব খুশি। যাক, এতদিনে মেয়েটার একটা সঙ্গী জুটল। সারাদিন বেচারি একা মন মরা হয়ে থাকে। মিনিট দুয়েকের মধ্যে দোলা হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, ঠোঁট উল্টালো। কি রে, বন্ধুকে খুঁজে পেলি না? এইটুকু তো বাড়ি। না মা, সব জায়গায় খুঁজলাম, পেলাম না। তুই একটা ভোঁদা। ভালো করে দেখ, খাটের তলায় টলায় লুকিয়ে আছে, বা হয়তো ওই ছোট ঘরটার কোথাও। তুই তো বললি ও আগে এই বাড়িতে এসেছে। কোথায় কি আছে সব জানে। এসেছে কি মা? লিলি বলল ওরা আগে এই কোয়ার্টারেই থাকতো। এখানেই থাকতো? ওর বাবা কি এই থানার বড়বাবু ছিলেন? তা বলতে পারবো না, অত সব বলেনি। জিজ্ঞেস করবি তো। তোকে নিয়ে আর পারি না বাবু। কাল ওর মা অবশ্য বলল কাছেই থাকে, ওর বাবা বদলি হয়ে গেছেন, বাসা পেলে নিয়ে যাবেন। এতক্ষণ একসঙ্গে আছিস, কোনো কথাই ঠিকঠাক বলতে শিখলি না। আমি যাই, মাছের ঝোল বাকি আছে। লিলি এলে আমার কাছে নিয়ে আসিস, একটু মিষ্টি টিষ্টি দেবো। ছোট্ট মানুষ এই প্রথম এলো। শ্যামলী বাড়ির দিকে হাঁটলে। মেয়েটা বড্ড লাজুক, মলিনা বলেছিল। মায়ের ঠিক উল্টো। বাইরের ঘর পেরিয়ে বাঁ দিকে রান্নাঘর, ডান দিকে শোবার ঘর, বড় চৌকি পাতা। শ্যামলী থমকে দাঁড়ালেন। বিছানার চাদর লণ্ডভণ্ড, কুঁচকে গেছে। সাদা চাদরের উপর কাদা পায়ের ছাপ, ছোট ছোট পা। এইমাত্র যেন বাচ্চারা খাটে উঠে হুটোপাটি করে গেছে। উফ, এদের নিয়ে পারা যায় না। নিশ্চয়ই লিলি আর দোলা খাটে উঠে লাফালাফি করেছে। একা থাকলে দোলা খুবই শান্ত। যেই বন্ধু পেয়েছে অমনি লাগাম ছাড়া। রাগে গা জ্বলে গেল শ্যামলীর। না, লিলি চলে গেলে দোলাকে কষে বকুনি দিতে হবে। সদ্য কাঁচা চাদর আজই পেতেছেন, এই অবস্থা করে ছেড়েছে। এখন আবার নতুন একটা পাততে হবে। এতে তো আর রাতে শোয়া যাবে না। নিজের মনে গজগজ করতে করতে শ্যামলী রান্নাঘরে ঢুকলেন। বৌদে, ও বৌদে, মানে কোথায় গেলে গো? ও বৌদি, বৌদি মানে সুবোধ ডাকছে। কাল বিকেলে গেছে, আজ এতক্ষণে এলো। পই পই করে বলে দিয়েছিলেন সকাল হলেই চলে আসতে। মহা ফাঁকিবাজ। ব্যাপারটা কি সুবোধ? এখন কটা বাজে বলো তো? কাল তোমায় কি বলে দিয়েছিলাম? বৌদি মানে এ স্টেশনে গেছিল, স্যার টিকিট কাটতে পাঠাইছিলেন। এই লম্বা লাইন ছিল। ট্রেনের টিকিট? কার? আপনাদের গো বৌদিমণি। এ নিন স্যার, এই চিঠিখানি দিয়েছেন। সুবোধের হাত থেকে শ্যামলী চিরকুটটা নিয়ে পড়ে ফেললেন। দোলার বাবার চিঠি, 3 লাইনের চিঠি। লেখা ছিল যে আজ রাতেই সপরিবারে কলকাতা যেতে হবে। অমিয়নাথ বাবুর মার শরীর খারাপ, রেডিওগ্রাম এসেছে। জামা কাপড়ের ব্যাগটা যাতে শ্যামলী দেবী গুছিয়ে নেয়। ঠিক তখনই বাড়ির পিছন দিক থেকে দোলা দৌড়ে এলো। মা, এই দেখো, আজ 8টা পুঁটি মাছ ধরেছি। দোলার চোখে মুখে খুশি জ্বলজ্বল করছে। মেয়েকে বকতে গিয়েও কিছু বলতে পারলেন না শ্যামলী। একটু ভেজে দাও না মা। দিচ্ছি, একটু সবুর কর। তোর বন্ধুকে নিয়ে আয়। লিলির কথা বলছো? না তো কি। কোথায় সে? ও চলে গেছে। সে কি রে? তোকে এত করে বললাম নিয়ে আসতে, প্রথম দিন আমাদের বাড়ি এলো। বলেছিলাম মা, ও বলল তারা আছে, কাল নিশ্চয়ই আসবে। সত্যি? তুই না ওকে মাছ দিয়ে দিয়েছিস? নিল না মা, আমার থেকে অর্ধেকটা 4টে দিয়েছিলাম, বললো ওরা নাকি মাছ খায় না। শুয়ে পড়েছো? না, কিছু বলবে? বলছি, মার কি বাড়াবাড়ি কিছু হয়েছে? মনে হচ্ছে, নইলে রেডিওগ্রাম আসতো না।
আমি তো ধরেই নিয়েছি যে তোমাদের এখন কিছুদিন ওই কলকাতাতেই থাকতে হবে। সেজন্যই কি তুমি এই কোয়ার্টার ছেড়ে দিতে বললে? ঠিক সেজন্য নয়, তোমরা নিশিগঞ্জে থাকলে আমিও বাসা পাল্টাতাম আর কি। কেন বলো তো? অত সুন্দর বাংলো বাড়ি, কতখানি খোলা জায়গা, বাগান পুকুর, আমার কিন্তু ভারী পছন্দ হয়ে গেছিল। তোমার কি আনা দূরে বলে সমস্যা হচ্ছিল? ওইটুকু সমস্যা মানিয়ে নেওয়া যেত, গাড়ি আছে। তবে তবে শুধু শুধু বাসা বদলাচ্ছ কেন? আমরা ফিরে এলে ওখানেই থাকবো। আমি একটা সমবয়সী সঙ্গী পেয়েছিলাম, কি মিশুকে মেয়ে। গল্পে গল্পে কোথা দিয়ে যে সময় কেটে যেত। বাবিসোনারও বন্ধু জুটে গেছিল। একদিনেই দুজনের গলায় গলায় ভাব। আমার তো মলিনার জন্য মন খারাপ করছে। হয়তো আর দেখাই হবে না। দেখো, না হওয়াই ভালো। ভালো কি বলছো? হ্যাঁ, আর দেখা না হওয়াই ভালো। দাঁড়াও, কোন স্টেশন এলো দেখি। রাতের লালগোলা প্যাসেঞ্জার ঘটাং ঘটাং করতে করতে থামল। অমিয়বাবু মাথা তুলে দেখলেন বেলডাঙা, জনশূন্য প্ল্যাটফর্ম। তারপর বললেন, যা বলছি ভেবেচিন্তেই বলছি। শ্যামলী উত্তেজিতভাবে এবার বার্থে উঠে বসলেন। বললেন, কি বলতে চাইছো? খুলে বলো। আমার এইসব রহস্য ভালো লাগছে না। তুমি কি ঠিক নিতে পারবে? না পারার কি আছে? তুমি বলবে আমি খবর নিয়ে জেনেছি ওদের ফ্যামিলি ভালো নয়, ওদের সঙ্গে মেলামেশা করো না, এই তো। বাহ, তুমি দেখছি সব নিজেই বলে যাচ্ছ। হ্যাঁ অমিয়বাবু ম্লান হেসে বললেন, হ্যাঁ, আমি খবর নিয়েছি। খবর নিয়ে কিছুই জানতে পারিনি। নিশিগঞ্জে একজন লোক ওই মলিনা বা তার মেয়ে কিংবা ওই কর্তাকে চেনে না, এরকম কোনো পরিবারেই তল্লাটে থাকে না। শ্যামলী অবাক চোখে তাকিয়ে আছেন। একটু থেমে বললেন, তুমি বলেছিলে মলিনার স্বামী এই থানাতেই ছিলেন, তাই আজ সকালে থানার রেকর্ড বুক নিয়ে বসেছিলাম। খুঁজতে খুঁজতে দেখলাম আজ থেকে প্রায় 30 বছর আগে এক দারোগা নিশিগঞ্জ থানার চার্জে ছিল, নরেশচন্দ্র সরকার। তার স্ত্রীর নাম মলিনা, একমাত্র মেয়ের নাম লিলি। স্ত্রী এবং মেয়ে দুজনেরই এক রাতেই অস্বাভাবিক মৃত্যু হয়, সম্ভবত ওই সুইসাইড। মা মেয়েকে বিষ খাইয়ে নিজেও খেয়েছিল আর কি। শ্যামলী বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন। তার গলা দিয়ে স্বর বেরুচ্ছে না। নরেশ সরকারও তার আগে কোনো একটা অভিযোগে সাসপেন্ড হয়েছিল, সেই অভিমানেই বোধহয় মলিনা। এটা শুধুমাত্র আমার একটা অনুমান, কারণ এরপরে ফাইল বা রেকর্ড বুক দেখার আর সময় পাইনি আমি। তার পরপরই বাড়ির রেডিওগ্রামটা পেলাম। কতগুলো জমি জমার মামলার বাদী বিবাদীরা থানায় এসে গেল। নরেশ সরকারের কি হয়েছিল জানি না, অবশ্য জানার ইচ্ছাও নেই। অনেক ধন্যবাদ শ্রোতা হিসাবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।